তো কেন এমন করিস? আমি আর এমন করবো না, আমাকে মাফ করে দে। আপু আমার চোখের পানি মুছে দিয়ে বলল, থাক থাক, আর কান্না করতে হবে না। কিছু খেয়েছিস কি? আমি বললাম তুই খাস নাই তো আমি কি খাবো বল। আপু ওর পিয়েকে তামান্নাকে ডেকে বলল, যাও বাইরে থেকে বিরিয়ানি খেয়ে আসো। তামান্না ঠিক আছে বলে চলে গেল। আপু আমার দিকে তাকে বলল, মাঝে মাঝে যেমন পাগলামি করিস, এর কোনো মানে হয় বল? কি করব বল, যখন আমার রাগ হয় তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তোরে আর কিছু বলবো না, চোখগুলো একদম লাল হয়ে আছে। আমি একটু ওয়াশরুম থেকে আসি আপু, হাত মুখে একটু পানি দিয়ে আসি। আপু ঠিক আছে বলে বলল। আচ্ছা যা, তাড়াতাড়ি আসবি। আমি আপুর কথা শুনে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি তামান্না খাবার নিয়ে এসেছে। তামান্না একবার চোখ ঘুরে আমার দিকে তাকিয়ে আবার বাইরে চলে গেল। আপু আমাকে ওর চেয়ারে বসিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো, আর ও মাঝে মাঝে খাচ্ছে। খেতে খেতে আপুকে বললাম, আপু আজকে বাসায় চলে যাব কি? আপু বলল, তোর মন যা চাই তাই কর, আমি আর ভুলেও কিছু বলবো না। এইভাবে বলিস না আপু, আমি বলছি তো আমার আর কখনো ভুল হবে না। আচ্ছা বাবা ঠিক আছে। আচ্ছা লাদেন, তোর একটা কথা বলার ছিল। আপু বল, এর জন্য কি অনুমতি নিতে হবে? আমি বলতে চাইছি, তুই বিয়ে করবি না? এত আগে বিয়ে করব? তাছাড়া আপু ভালো মেয়ে ছাড়া বিয়ে করা যাবে না। তোর কোনো পছন্দের মেয়ে আছে লাদেন? আরে না আপু, আমি আবার কাকে পছন্দ করব? তুই যে মেয়েকে পছন্দ করবি আমি তাকেই বিয়ে করব। আপু খেতে খেতে একটা হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তবে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। এখন আমি এমন একটা মেয়ে খুঁজেছি যার কোনো পরিবার নেই, আর মেয়েটা অনেক ভালো, তোর অনেক ভালোবাসে। মেয়েটা থাকে কোথায় আপু? আপু আমার মাথায় হাত দিয়ে বলল, এখন বাসায় যা, বাসায় গিয়ে একটু ঘুম দে। বিকেলে আমি তোর বাসায় যাব, তোর দুলাভাই নিয়ে, তখন বলবো না, ঠিক আছে? আচ্ছা আপু। তাহলে এখন তুই যা কেমন, আজকে আর তোর অফিসে আসার দরকার নেই। আমি আপুর কথা মতো অফিস থেকে বের হয়ে গেলাম। বাইক নিয়ে বাসার দিকে যেতে যেতে চিন্তা করতে লাগলাম, বাসা থেকে আর কি করব, এর থেকে বরং কলেজে চলে যাই, একটা ক্লাস করে চলে আসবো। এটাই করতে হবে, পরে ঘুমাবো নে। বাসে যাওয়ার পর দাদি যে কি বকা শুরু করলো আমাকে, আমি রাতে কোথায় ছিলাম, বাসায় কেন আসি নাই, এখন নাকি আমি বড় বেড়া হয়ে যাচ্ছি, বুড়ো মানুষ আরও কত কী যে বলছে হিসেবের বাইরে। আমি শুধু চুপচাপ কান বন্ধ করে শুনছি। গোসল করে রেডি হয়ে সুমনের নাম্বারে কল দিলাম। সুমন ফোন রিসিভ করে বলল, কি রে, তুই কি মাঝে মাঝে হারিয়ে যাস? তোর কোনো খবর নাই? রাতে বলছিলি আবার কল দিবি, কিন্তু পরে আর তোর কোনো খোঁজ খবর নাই। ধুর বেড়া, একটু বেজেছিলাম। রুহি কোথায়, ও কলেজে যাবে না? না রে লাদু, আজকে আর ও কলেজে যাবে না, ওর মাথাটা একটু ব্যথা করছে। আচ্ছা তাহলে ঠিক আছে, তোর সাথে আমি পরে কথা বলছি, এখন আমাকে কলেজে যেতে হবে। দিন দিন দেখি তুই অনেক বিজি হয়ে যাচ্ছিস। ভালো ভালো, খুব ভালো। তোর উল্টাপাল্টা কথা আর গেল না। আমি ফোন কেটে কলেজের উদ্দেশ্যে বের হলাম। মনে মনে বললাম, আজকে তাহলে কি আমাকে একাই যেতে হবে? হয়তো। বাইক নিয়ে কিছুটা সামনে গিয়ে দেখি বর্ণা রাস্তা দিয়ে হেঁটে কলেজে যাচ্ছে। আমি বর্ণার সামনে বাইক থামিয়ে বললাম, কি ম্যাডাম, আজকে একা একা কলেজে যাওয়া হচ্ছে যে? আপনার বান্ধবী কোথায়? বর্ণা মুখ বাঁকিয়ে বলল, আইসে বান্ধবীর খবর নিতে। আপনার বোন, আপনি ভালো করে জানেন ও কোথায়। আচ্ছা বর্ণা, তুমি কথা কথা এভাবে মুখ বাঁকো কেন? আমাকে এটা বলো। আমার মুখ আমি বেঁকাবো? আপনার কোনো সমস্যা? না, আমার আবার কিসের সমস্যা হবে? এখন এত কথা না বলে উঠে পড়ো। না না বাবা, আজকে আর আপনার পিছনে উঠবো না। আজকে আবার রুই আসে নাই, একা একাই যাব। কেন যাবে না? আমি কি তোমার... এই মিয়া, আর উল্টা পাল্টা কি চিন্তা করেন? ধর, তাহলে বরং থাকো তুমি, আমি গেলাম। আরে আরে দাঁড়ান, যাবো তো আমি। না না, তোমার যাওয়ার আর কোনো দরকার নেই, তোমার তো স্বামী আছে, ওকে বলো এখানে আসবে না। বর্ণা আমার পিছনে উঠে বলল, এত কথা বলেন কেন? চলেন তো। তোমাকে আজকে রাস্তার মাঝে ফেলে দেব, মনে রেখো। বর্ণা হাসি দিয়ে বলল, দেখবো নে আপনার কেমন সাহস আছে। সাহসের দেখেছো কি তুমি? ফেলে দেবো? আমাকে ভয় দেখাবেন না, আমি জানি আপনার কেমন সাহস আছে। আমি আর বর্ণাকে কিছু না বলে কলেজের মাঠের ভেতরে নিয়ে গেলাম। বর্ণাকে নামিয়ে বাইকটা সাইড করে আমি বর্ণার সামনে চলে গেলাম। বর্ণা আমার দিকে তাকিয়ে বলল, এই আপনি কি গাজা রাজা খান নাকি? চোখগুলো কেমন লাল লাল হয়ে আছে। তোর কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? আমি আবার গাঁজা খাবো কেন? তাহলে আপনার চোখগুলো এমন হয়ে আছে কেন? আর বলো না, অফিসে গিয়ে সিগারেট খেয়েছি, আবু দেখে ফেলছিল, এই জন্য আমাকে রেগে বলছে একা একা সিগারেট খেতে পারিস? তো একা একা তুই তোর সব কাজ শেষ করে অফিস থেকে যাবি? তুই তো জানোস আমার রাগ কেমন, এজন্য রাতে কাজ করছি। ও কি বলেন, তাই বলে সারা রাত কাজ করা লাগবে? এছাড়া কি করব বল? সকালে কিছু খেয়ে আসছেন তো? আপু বিরিয়ানি ছিল,
এখন তাড়াতাড়ি ক্লাসে চল, দেরি হয়ে যাচ্ছে। ইংরাজি ক্লাস করতে মন যাচ্ছে না, চলেন ক্যান্টিনে গিয়ে বসে। আমি বন্যার হাত ধরে বললাম, এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস, এটা মিস করা যাবে না। বন্যা আমার হাত ছাড়িয়ে বলল, আরে যাবো তো। আপনি আমার হাত ধরলে মানুষ কি মনে করবে? সবাই বলবে আমি আপনার গার্লফ্রেন্ড। আমার কিন্তু আবার জামাই আছে। ইস, তোমার মতো মেয়েকে আমার গার্লফ্রেন্ড বানানোর কোনো ইচ্ছে নেই। চল তো ক্লাসে, শুধু উল্টাপাল্টা কথা বলো। তবে ক্লাসে যেতে যেতে দেখলাম এখন কেউ আর আমার সাথে কথা বলতে আসে না, সবাই একটু হয়তো আমাকে ভয় পায়। প্রথম দিন এসে মারামারি করে যে পাওয়ার দেখাইছি, সবাই ভয় পেয়ে গেছে। ক্লাসের ভিতরে যাওয়ার পর আমি বন্যাকে বললাম, আজকে তো রুহি আসে নাই, আমি তোমার পাশে বসে। বন্যা, কি বলো? বন্যা আমার মুখ বাঁকিয়ে বলল, আমার পাশে কেন আপনার বসা লাগবে? এখানে মেয়ে কম আছে, ওদের পাশে গিয়ে বসেন, আমার কিন্তু জামাই আছে। আমি রেগে বললাম, তোমার জামাই তোমার পিছনে বলতে গিয়েও আর বললাম না। মনটা চাই এই মেয়েকে মাঝে মাঝে মেরে মাটি চাপা দিয়ে দেই। আমি যেই অন্য বেঞ্চে বসবো তখন বন্যা আমাকে হাত ধরে ওর পাশে বসিয়ে বলল, এত রাগ করেন কেন? আমি কিন্তু এমনি মজা করে বললাম। আমি রেগে বন্যাকে বললাম, মাঝে মাঝে মন চাই তোমাকে খুন করে ফেলি। আমাকে মারলে আমার হাজবেন্ড আপনাকে ছাড়বে না। দেখ বন্যা, আমি আমার হাত জোর করে অনুরোধ করে বলছি, আমার সামনে তোমার হাজব্যান্ডের নাম নিবা না। আমাকে একদম পাগল বানিয়ে দিচ্ছ তুমি। একটু চুপ করেন তো, ম্যাডাম এসে গেছে। আমি চোখ তুলে রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আজকে রিয়া ম্যাডাম একটু সেজে এসেছে, তবে ওনাকে শাড়িতে এতটা সুন্দর লাগছে যেটা বলার বাইরে। হঠাৎ একটা বিষয় দেখে যেন আমার একটু রাগ হলো। সেটা হলো, রিয়া ম্যাডাম আজকে তার চুল বাঁধে নাই, চুল ছেড়ে কলেজে আসছে। এটা দেখে কেমন যেন আমার একটু রাগ হলো। বুঝলাম না হঠাৎ করে কেন আমার এমন লাগলো। রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। বর্ণা আমাকে আস্তে করে বলল, এই ছেলে, আগে চশমা পরো, তোমার চোখগুলো লাল লাল হয়ে আছে। চশমা পরলে কেউ বলতে পারবে না যে চোখগুলো লাল হয়ে আছে। আমি বন্যার কথা শুনে বললাম, তোর তো ভালো বুদ্ধি আছে বলতে হবে। বন্যার কথা মতো আমি চশমা পরলাম। আর অপরদিকে রিয়া ম্যাডাম ক্লাস করতে লাগলো। রিয়া ম্যাডাম একটা বই নিয়ে কোনো একটা টপিক বোঝাতে বোঝাতে পেছনে চলে আসলো একদম আমার বেঞ্চের সামনে। আমি আস্তে করে রিয়া ম্যাডামকে শুনিয়ে বন্যাকে বলতে লাগলাম, কিরে বন্যা, এটা আবার তোর কি স্টাইল? তুই এখনকার ছাত্র হয়ে গেছিস বলে তুই খোলা চুলে কলেজে চলে আসবি? তোর কি একটু লজ্জা করে নাই? দেখ তো তোর দিকে কত ছেলে তাকিয়েছে। যদি লজ্জা বলে কিছু থাকে তাহলে তুই তোর চুল বেঁধে ফেল। বন্যা আমার দিকে তাকিয়ে বলল, কিরে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস এসব? আমি বন্যাকে কিছু না বলে ম্যাডামের দিকে তাকিয়ে আছি। রিয়া ম্যাডাম চুপটি করে মাথার চুল বেঁধে নিল। এটা দেখে আমি একটু খুশি হয়ে একটা হাসি দিলাম। বন্যা আমাকে চিমটি দিয়ে বলল, ও, এই ব্যাপার? তুই আমাকে উদ্দেশ্য করে প্রিয়া ম্যাডামকে এসব কথাগুলো বললি? কি ব্যাপার লাদেন, কাহিনী কি বলতো? ধুর, এখানে কোনো কাহিনী নাই, তুই একটু চুপ করে বসে থাকতে পারিস না? রিয়া ম্যাডাম এবার আমার দিকে তাকালো। আমি হাত দিয়ে ইশারা করে দেখে বললাম, এখন খুব ভালো লাগছে ম্যাডাম। রিয়া ম্যাডাম আবার আরেকটা মুচকে হাসি দিয়ে ক্লাস করতে লাগলো। বন্যা তো আমার দিকে তাকিয়ে আছে, ও শুধু বলছে, কেমনি কি লাদেন, তুই ম্যাডামের এত কাছে কিভাবে গেলি? বন্যা, মেজাজ গরম করবি না, আর এখানে কোনো কাহিনী নাই। রিয়া ম্যাডামকে আমি একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিলাম, এর জন্য তিনি হয়তো আমার সাথে একটু কথা বলেন। একটু না, আমাকে তোর শিখাতে হবে না, আমি বুঝি সবই বুঝি। দেখ বন্যা, তুই উল্টাপাল্টা কিছু চিন্তা বাদ দিবি। আজকে তুই ক্লাস থেকে বের হ আগে। কি করবি পরে তুই? তোর মাথায় নিয়ে নাচবো, আগে বের হ তুই। ক্লাস শেষ করে বেরোতেই বন্যা আমাকে বলল, ওই ম্যাডাম তোর সাথে এভাবে কথা বলে কেন? আমাকে বল, ম্যাডাম তোর কি হয়? দেখ বন্যা, আমি তোরে কতবার বলবো বল, ম্যাডাম আমার কিছু হয় না। আচ্ছা তোর একটা উদাহরণ দেখাই। বল। আজকে যদি আমি তোর এই মরার হাত থেকে বাঁচাই তাহলে তুই আমার সাথে কথা বলবি না বল? তেমনই করে রিয়া ম্যাডাম এমন একটা অবস্থায় পড়ছিল, আমি ওনাকে বাঁচিয়েছিলাম। তোদের বিষয় তোদের মাঝে থাক, আমি আর কিছু শুনতে চাই না। আচ্ছা তুই এখানে একটু দাঁড়া, আমি যাবো আর আসবো। কোথায় যাবি? আরে তোরে আমি বলছি না, তুই এখানে একটু দাঁড়া। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। আমি বন্যাকে রেখে অফিস রুমের সামনে চলে যেতে লাগলাম। এই তো রিয়া ম্যাডাম বের হচ্ছে অফিস রুম থেকে, হয়তো তিনি অন্য কোনো ক্লাসে যাবেন। আমি রিয়া ম্যাডামের সামনে গিয়ে বললাম, ম্যাডাম চলে যাব নাকি আপনার জন্য অপেক্ষা করব? রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, না, অপেক্ষা করতে হবে না, বরং তুমি চলে যাও। আমার জন্য তোমার কাজের ক্ষতি হয়, পরে রাতে তোমাকে কাজ করতে হয়। আর ম্যাডাম আপনি যে কী সব কথাবার্তা বলেন, আমার কাজ তো আমাকে করতেই হবে। বলেন, আমার কাজ তো কেউ আর করে দেবে না, রাত হলেও আমার কাজ আমাকেই করতে হবে। এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমি কি আপনার জন্য দাঁড়াবো নাকি আপনি? রিয়া ম্যাডাম শুধু বলল, আর মাত্র 2টা ক্লাস করাবো, যদি পারো তো একটু দাঁড়াবে, আর কাজ থাকলে চলে যেতে পারো। এই কথা বলে রিয়া ম্যাডাম ক্লাসের দিকে যেতে লাগলাম। তবে তিনি হঠাৎ করে পিছনে তাকে একটা মুচকে হাসি দিল। আমি রিয়া ম্যাডামের হাসি দেখে মনে মনে বললাম, তার মানে রিয়া ম্যাডাম চায় আমি যেন তার জন্য অপেক্ষা করি।
আমি বুঝলাম না আমার কি হয়েছে। রিয়া ম্যাডামের সামনে গেলে আমি কেমন যেন একটু দুর্বল হয়ে যাই, এটাই তো বুঝি না। সে যাই হোক, এখন একটু অপেক্ষা করতে হবে। আমি বন্যার সামনে হেঁটে চলে গেলাম। বন্যার কাছে যেতেই বন্যা বলল, একটা বিষয় মাথায় রাখ, ম্যাডাম কিন্তু তোর থেকে 2-3 বছরের বড়। বন্যা, আর একবার যদি তুই উল্টাপাল্টা কিছু বলিস বা চিন্তা করিস তাহলে তোর মাথা কিন্তু আমি ফাটিয়ে দেবো। বন্যা মুখ বাঁকিয়ে বলল, সত্যি কথা বলি, আমার দোষ হয়ে গেল না? আচ্ছা এখন চল আরেকটা ক্লাস করে আসি। হঠাৎ করে তোর পড়াশোনায় এত মন বসলো কিভাবে রে? আমাকে এটা বল তুই। দেখ, এই বয়সে আবার পড়তে এসেছি, এখন যদি ভালো একটা রেজাল্ট করতে না পারি তাহলে সব শেষ। তুই এই বছর ফেল করবি, পরে হিসেব মিলিয়ে নিস। আমি ফেল করলে করব, যেটা কপালে আছে সেটাই হবে। এখন ক্লাসে চল। আবার একটা ক্লাস শেষ করে বের হলাম। ক্লাস শেষ করে বের হতেই বন্যা বলল, এখন আর ক্লাস করবো না, বাসায় চলে যাব। তুই চলে যাবি বাসায়? কেন, তুই যাবি না? না, আমি আরো কিছুক্ষণ পর বাসে যাব। কাহিনী কি বলতো? কোনো কাহিনী নাই, তুই বাসে যা। তোর হঠাৎ করে কি হয়েছে বল? তুই একা একা এখানে কি করবি? আমি কি করব এটা জেনে তোর লাভ আছে বল? বন্যা এবার বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে থাক তুই, তবে সাবধান, কারোর সাথে আবার ঝামেলা করবি না। এই কথা বলে বন্যা চলে গেল। বন্যা চলে যাওয়ার পর আমি একা একা দাঁড়িয়ে আছি। এখন শুধু রিয়া ম্যাডাম আসলেই হলো, আর কিছুক্ষণ হয়তো এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আমি ফোনটা নিয়ে আবার গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আমার পুরাতন শালি কিছু ছেলে পেলে নিয়ে আমার কাছে আসছে। মনে মনে বললাম, এই মেয়ে এখন আবার আমার কাছে আসছে। আমি তো কোনো ধরনের ঝামেলা করতে চাই না, কিন্তু ওরা এসেই আমাকে বিপদে ফেলে দেবে। যে আমার পুরাতন শালি আমার কাছে এসে দাঁড়ালো, তখন পিছন থেকে রিয়া ম্যাডাম এসে আমার শালিকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তোমার লজ্জা করে না? যেই ছেলে তোমাকে পছন্দ করে না, তুমি বারবার তার পিছনে কেন ঘুরছো? দেশে কি ছেলের অভাব হয়েছে? হ্যাঁ, আর তুমি কি এই ছেলেগুলোকে নিয়ে এসেছো? ওকে মেরে জোর করে ওর মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনবে, নাকি ওকে ধরে নিয়ে বিয়ে করবে? রিয়া ম্যাডামকে দেখে আমার শালি কোনো কথা বলে নাই, চুপচাপ মাথা নিচু করে সামনে থেকে কেটে পড়লো। আমি হাসি দিয়ে রিয়া ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে আজকে একটা বিপদ থেকে বাঁচিয়েছেন। আরে ছাড়ো তো এসব, আমি কলেজে বাইরে গেলাম, তুমি বাইক নিয়ে এসো। এই কথা বলে রিয়া ম্যাডাম সামনের দিকে হাঁটতে লাগলো। আমি বাইক নিয়ে কলেজের মাঠ থেকে বের হয়ে রিয়া ম্যাডামের কাছে গেলাম। রিয়া ম্যাডাম আমার পিছনে উঠে বলল, আজকে তোমার অফিস আছে। না ম্যাডাম, সারা রাত কাজ করেছি দেখে আজকে আর যেতে হবে না, আরেকবারে কালকে সকালে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা নিরিবিলি পরিবেশে নিয়ে চলো। এখানে আসার পরে কোথাও যাওয়া হয় না। ঠিক আছে ম্যাডাম, আপনি শুধু বসে থাকেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। রিয়া ম্যাডামকে নিয়ে একটা নদীর কাছে চলে গেলাম। এখানে আশেপাশে তেমন কেউ নেই। রিয়া ম্যাডাম বাইক থেকে নেমে নদীর সামনে গিয়ে ঘাসের উপর বসলো। আমি বাইক রেখে রিয়া ম্যাডামের কাছে গিয়ে তার থেকে কিছুটা দূরে বসলাম। রিয়া ম্যাডাম এক দৃষ্টিতে নদীর পানির দিকে তাকিয়ে আছে। হঠাৎ রিয়া ম্যাডামের দিকে আমি তাকিয়ে দেখি তিনি চোখের পানি মুছছেন। আমি রিয়া ম্যাডামকে কান্না করতে দেখে বোকা হয়ে গেলাম। শুধু বললাম, ম্যাডাম আপনি কান্না করছেন, আমাকে কি কেউ কিছু বলেছে? রিয়া ম্যাডাম মন খারাপ করে বলল, আমার জীবনটাই এমন লাদেন, তুমি বুঝবে না। নদীর পানিতে একদিন গোসল করার খুব ইচ্ছে আছে। আমার যদি সেই সুযোগ থাকতো তাহলে আমি আপনাকে নিয়ে আসতাম। থাক, বাদ দাও। তারপর বলো, তোমার কি খবর? আমার আবার কিসের খবর ম্যাডাম, তবে আপনাকে একটা কথা বলার ছিল। কি হলো বলো। না মানে আজকাল দেশের অবস্থা বেশি একটা ভালো না। কেউ যদি আমাকে আপনার সাথে দেখে ফেলে তাহলে বলবে একজন শিক্ষক আর একজন ছাত্র। আরে তুমি সমাজের কথা বাদ দাও তো, কে কি বলবে এটা দেখে লাভ আছে? বড় কথা হলো আমরা ঠিক থাকলেই হবে। জি ম্যাডাম। ম্যাডাম কিছু মনে না করলে একটা জিজ্ঞেস করবো কথা। বলো। আপনার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড আছে নাকি আন্টি আপনার বিয়ের বিষয়ে? এইসব জেনে তোমার লাভ আছে? ম্যাডাম আমি আপনার ছাত্র, আমি জানি এসব আমার বলা উচিত হয় নাই, কিন্তু আপনার বয়স ম্যাম দিন দিন বেড়ে চলছে, এজন্য বললাম আর কি। রিয়া ম্যাডাম এবার একটা মুচকে হাসি দিয়ে বলল, কেন, আমি বুঝি বুড়ি হয়ে যাচ্ছি? আরে কি যে বলেন না আপনি ম্যাডাম, আপনি এতটা সুন্দর যে আপনার পাশে 2-3 জন মেয়ে দাঁড়ালে ওরা কিছুই না আপনার কাছে। থাক, আর মিথ্যে কথা বলতে হবে না, বাদ দাও। তবে একটা কথা জেনে রাখো, আমি আমার সাথে কাউকে জড়িয়ে ও জীবন নষ্ট করতে পারি না। এই জন্য হয়তো আজও আমি একা। মনে মনে বললাম, তার মানে রিয়া ম্যাডাম একটু কষ্টের ভিতরে আছে। কেন যেন আমার এসব জানতে খুব ইচ্ছে করছে। আমি জানি রিয়া ম্যাডাম আমাকে কিছু বলবে না, আমাকে আন্টির কাছ থেকেই সব কিছু জানতে হবে। রিয়া ম্যাডাম আমাকে বলল,
তা তোমার জন্য কি বউ দেখতে হবে? আরে না ম্যাডাম, কি যে বলেন, এত আগে বিয়ে করবো না, দেরি আছে। আচ্ছা এখন চলো, দেরি করা যাবে না, এমনিতে অনেকটাই সময় চলে গেছে। চলেন ম্যাডাম। রিয়া ম্যাডাম আমার পিছনে উঠে বলল, একটা ফুচকার দোকানের সামনে গিয়ে দাঁড়াবে। আমি আচ্ছা বলে বাইক চালাতে লাগলাম। হঠাৎ করে বললাম, ম্যাম একটু আস্তে ধরেন, আমার কেমন যেন লাগছে। রিয়া ম্যাডাম আমার কথা শুনে তার হাত পিছনে ধরে আমাকে ছেড়ে দিল। মনে মনে বললাম, ভালো একটা অনুভূতি ফিলিংস হচ্ছিল, এটাও আবার হাত ছাড়া করে দিলাম। আমি কি সত্যি বেক্কাল টেক্কাল? আমি আবার বললাম, ম্যাডাম ছাড়তে বলছি দেখে আপনি আমাকে ছেড়ে দেবেন? আমি কিন্তু পরে অ্যাক্সিডেন্ট করলে আমাকে বকা দেবেন না। রিয়া ম্যাডাম আমাকে আবার ধরে হাসতে হাসতে বলল, তুমি সত্যিই অনেক বোকা। বলেন বলেন, সমস্যা নেই ম্যাডাম। আমি রিয়া ম্যাডামকে নিয়ে একটা ফুচকার দোকানের সামনে নামিয়ে বললাম, আপনি বাইকের উপর বসে থাকেন ম্যাডাম, নিচে নামার দরকার নেই, আমি আপনার জন্য ফুচকা নিয়ে আসছি। রিয়া ম্যাডাম বলল, আচ্ছা ঠিক আছে। আমি বাইক থেকে নেমে রিয়া ম্যাডামের জন্য ফুচকা নিয়ে ওনার হাতে দিলাম। রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, এখানে অনেকেই দাঁড়িয়ে আছে, তুমি আমাকে এখন ম্যাডাম বলবে না। তাহলে কি আপু বলবো? সে বলতে পারো। আমি এটা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ম্যাডাম বলবে, কিন্তু কেউ যেন না শোনে। আপনাকে বলতে হবে না, আমি বুঝেছি তো। ফুচকা খাবে? আরে না ম্যাডাম, আপনি খান, আমি এসব খাই না। একটা তো খাও, আমি খাইয়ে দেই। দরকার নেই, আমি খাবো না। লাদেন, হাঁ করো বলছি। কি আর করার, উপায় না পেয়ে হা করে নিলাম। রিয়া ম্যাডাম আমাকে ফুচকা খাইয়ে দিল। আমি ফুচকা খেতে খেতে রিয়া ম্যাডামকে আস্তে করে বললাম, আপনি এত ভালো কেন বলেন? আমি এতটাও ভালো না। আমার জীবন সম্পর্কে তুমি যদি জানতে তাহলে বলতে পারতে। এখন বলো, ফুচকা ভালো লাগলো? আপনি খাইয়ে দিচ্ছেন ম্যাডাম, ভালো লাগবে না কেন বলেন? আচ্ছা আপনি এখন খান। রিয়া ম্যাডাম বাইকের উপর বসে বসে ফুচকা খাচ্ছেন। হঠাৎ করে একটা মাইক্রো এসে আমাদের সামনে দাঁড়ালো। মাইক্রোটা আমার পা থেকে এক হাত দূরে দাঁড়ালো। এখানে এত জায়গা থাকার পরেও আমাদের সামনে মাইক্রো থামলো, এই জন্য একটু রাগ হলো। আমি মাইক্রোর কাছে টোকা দিয়ে বললাম, কি ভাই আপনার সমস্যা কি? এত জায়গা থাকতে এখানে এসে মাইক্রো রাখা লাগবে, তাও আবার আমাদের সামনে। মাইক্রোর কাজ খুলতে আমি তো বোকা হয়ে গেলাম। ভিতরে দুলা ভাই আর আপু বসে আছে। মনে মনে বললাম, আজকে আমি শেষ। আপু এসব যদি জানতে পারে আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আমি চুপচাপ মাইক্রোর সামনে থেকে সরে ম্যাডামের পাশে গিয়ে দাঁড়ালাম। আপু গাড়ি থেকে নেমে রিয়া ম্যাডামকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তোমার নাম কি? আর এই ছেলে তোমার সাথে কি করে? রিয়া ম্যাডাম ফুচকাগুলো আমার হাতে দিয়ে রেগে বাইক থেকে নেমে বলল, আপনি কে আমাদের এসব বলার? এক তো আমাদের সামনে গাড়ি রাখছেন, আবার কি সব কথা বলছেন আপনি? আমি হাতে ইশারা করে আপুকে বললাম, প্লিজ আপু তুই কিছু মনে করিস না, এই মেয়ে আমার ম্যাডাম হন, তোরে আমি পরে সব কিছু বলবো, প্লিজ তুই আর কিছু বলিস না। আর এখানে আপু আমার দিকে তাকিয়ে রেগে ইশারা করে বলল, আজকে শুধু বাসায় দেখ তোর কি অবস্থা করি আমি। এই কথা বলে আপু আবার গাড়িতে উঠে চলে গেল। মনে মনে বললাম, যাক বাবা তাহলে বাঁচা গেল। রিয়া ম্যাডাম আমার হাত থেকে ফুচকাগুলো নিয়ে বলল, তুমি এত ভয় পাও কেন বলো তো? ভয় তো তোমার কপাল থেকে ঘাম ঝরে পড়ছে। না মানে ম্যাডাম। এত ভয় পেলে হয় বলো? এখন যাও, বিল দিয়ে এসো। মনে মনে বললাম, এত বড় চাকরি করে আবার বিল দিতে বলে আমাকে। সবাই মনে হয় আমাকে বোকা পেয়েছে, যার মন যেভাবে চায় সেভাবে আমাকে ব্যবহার করছে। আর বিশেষ করে তিনি আমার ম্যাডাম, আমি কেন উল্টাপাল্টা চিন্তা করছি। তো রিয়া ম্যাডামকে ওনার বাসের সামনে নামিয়ে দিয়ে বললাম, আমি তাহলে যাই ম্যাডাম। রিয়া ম্যাডাম আমার পকেট থেকে মানিব্যাগ বের করে ওখানে কিছু টাকা দিয়ে মানিব্যাগ আবার পকেটে ঢুকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। ম্যাডাম এটা করা কি ঠিক হলো? আমার মন চাইছে আমি দিয়েছি, তোমার কোনো সমস্যা? না ম্যাডাম। তো এখন চুপচাপ বাসায় যাও। এই কথা বলে রিয়া ম্যাডাম বাসায় চলে গেল। আমি বাইক নিয়ে আমার বাসার দিকে যেতে লাগলাম। বাসার সামনে গিয়ে দেখি একটা অটো দাঁড় করানো। এই সময়ে আবার আমার বাসায় কি আসলো? আমি বাইক সাইড করে রেখে দরজা দিয়ে ভেতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি আমার পুরাতন শাশুড়ি তার ছোটো মেয়েকে নিয়ে সোফায় বসে আছে। ওদের দেখে আমার শরীরটা এমনভাবে জ্বলতে লাগলো যেটা বলার বাইরে। আমাকে দেখে শাশুড়ি সহ ওনার মেয়ে দাঁড়িয়ে পড়লো। আমি দাদিকে জোরে একটা ডাক দিলাম। দাদি এসে বলল, আমি কি ওদের বলছি এখানে আসতে, আর ওরা এখানে কেন আসলো? আমি পকেট থেকে পিস্তল বের করে দাদির হাতে দিয়ে বললাম, দাদি আপনি এটা ভিতরে রাখেন, এটা আজকে আমার হাতে থাকলে ওদের কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। দাদি আমার দিকে তাকিয়ে বলল, তোর পাগল হওয়ার দরকার নেই, মাথা ঠান্ডা কর নাতি। আর তোদের কি বলবো, লজ্জা শরম একটুও নাই তোমাকে? আজকে তো তোমাদের আমার নাতি খুন করতে চাইছিল, আরেকদিন যদি এখানে আসো না আমি খুন করে দিব।
তোমরা সবাই মিলে আমার নাতির জীবনটাকে নষ্ট করে দিচ্ছ। আমি দাদিকে ভেতরে পাঠিয়ে দিলাম। আমি ওদের সামনে গিয়ে বললাম, আপনারা আবার আমার কাছে কেন আসলেন? আমার এখন টাকা হয়েছে, বাড়ি হয়েছে, এজন্য কি আবার আমার কাছে আসছেন? আমার শাশুড়ি মাথা নিচু করে বলল, দেখ বাবা, আমি এখানে আসতে চাই না। আমি আমার ছোট মেয়ের জন্য এখানে আসছি। ও নাকি তোমাকে। আপনি যেই পর্যন্ত বলেছেন এখানে থাকবেন, আর কিছু বলতে হবে না। আপনার বড় মেয়েও আমার সাথে এমন কিছু করেছিল, কিন্তু আমি পরে ওকে পুলিশের হাতে তুলে দিয়েছি। আর এখন আপনার মেয়ে পতিতা পল্লীতে ব্যবসা করে। আমি আপনার সামনে এটা বলতে চাই নাই, কিন্তু আপনারা বারবার ঘুরে ফিরে আমার কাছে আসেন। আপনি বোঝেন না কেন? আমি আপনাদের দেখতে চাই না। এবার আমার শালি মাথা নিচু করে বলল, আমাকে একবার বিশ্বাস করে বিয়ে করেন, দরকার হলে আমি সারা জীবন আপনার পায়ের কাছে পড়ে থাকবো। দেখো, তুমি দেখতে শুনতে ভালোই আছো। আমি চাই তুমি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো। আমার মন থেকে একেবারে তোমরা উঠে গেছো। আমি চাইলেও এটা কখনো সম্ভব হবে না। প্লিজ, তোমরা আর কোনোদিন কোনোভাবে আমাকে বিরক্ত করবে না। আর তুমি তোমার মতো কলেজে যাবে, আমাকে বিরক্ত করবে না। এখন যেতে পারো। আমার কথা শুনে আমার শালি আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আবার বললাম, দেখো, তুমি এখন সব কিছু বুঝতে পারো। আজকে তোমার কারণে তোমার মা অপমানিত হয়েছে। কি দরকার ওনাকে এই বয়সে এইসব শোনানো? থাকে সব বাদ দাও এখন। তোমরা বসো, আমি বুয়াকে বলে কিছু রান্না করাচ্ছি। আমার শাশুড়ি উঠে বলল, না বাবা, আজকে আর কিছু খাবো না, এখন চলে যাব। তবে আমার একটা অনুরোধ, তোমার বিয়েতে আমাদের দাওয়াত দিবে। আমি আমার মেয়ের জন্য তোমার কাছে অনুরোধ করব না। ওর জোরাজুরির কারণে আমি এখানে আসছি। সরি বাবা, মাফ করে দিও। আসলে আমি এই কথাগুলো বলতে চাই না, কিন্তু কি করব বলেন? ঠিক আছে বাবা, সমস্যা নেই। আমরা আজকে আসি, আর কখনো আমার মেয়ে তোমাকে বিরক্ত করবে না, আমি কথা দিলাম। ধন্যবাদ আপনাকে। আর তুমি এদিকে আসো। আমার শালে আমার কথা শুনে আমার কাছে আসলো। আমি ওর মাথায় হাত দিয়ে বললাম, তুমি আমার ছোট বোনের মতো। তোমাকে আমি কত কিছু বলছি, আমাকে মাফ করে দিও। একটা কথা কি জানো, তোমার বোনকে বিয়ে না করে তোমাকে বিয়ে করলে অনেক ভালো হতো। জীবনে ধোকা তো আর খেতাম না। আমার শালে আমাকে জোরে ধরে কান্না করতে করতে বলল, আপনি খুব ভালো দুলা ভাই, আপনার জন্য এত কিছু করলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। পারলাম না আপনার মন জয় করতে। আমি চাইছিলাম আপনাকে আমি বিয়ে করে সুখের একটা সংসার করব, কিন্তু তার হলো না। আমি ওকে এবার সরিয়ে বললাম, দেখো, আমার থেকেও তুমি চাইলে অনেক ভালো ছেলে পাবে। এজন্য নিজেকে সবসময় ভালো মেয়ে হিসেবে প্রতিস্থাপন করবে। আর তোমার যে বড় একটা বোন আছে, ওটা কাউকে জানতে দেবে না। ওর কথা আর বলবেন না, ওর কথা শুনলেই রাগ উঠে যায়। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় যাও। আর আমি তোমার দুলাভাই নাই এখন হয়তো, তবে আমি একজন বড় ভাই হয়ে তোমাকে সাহায্য করব। না না বড় ভাই না, আপনি আমার দোলা ভাই। সম্পর্ক না থাকলেও আপনি আমার দোলা ভাই। তবে আপনি বললে আমি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত ছিলাম। বাদ দাও এসব কথা। তাহলে গেলাম দোলা ভাই। আমি শালির হাতে কতগুলো টাকা দিয়ে বললাম, এগুলো রাখো, চকলেট কিনে খাবে। আমার কথা শুনে একটা হাসি দিয়ে বলল, আপনি মেয়ে আর ভালো হবেন না। দেখতে দেখতে ওরা চলে গেল। সত্যি আমি মারেকে বিয়ে না করে ওর বোনকে বিয়ে করলে অনেক ভালো হতো। মেয়েটার মন মানসিকতা সত্যি অনেক ভালো। আজকে সুন্দর করে ওকে বুঝিয়েছি, কি সুন্দর বুঝেছে। আর আগে আমি ওকে কত বকা দিয়েছি। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। ঝামেলা ছাড়াই সব কিছু সমাধান করে ফেললাম। টেবিলে বসে দাদির সাথে অল্প কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম। এক ঘুমে রাত হয়ে গেল। ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আপু বিছানার উপর বসে আছে। আমাকে দেখে আপু বলল, আজকে তো দেখি আমার ভাইয়ের ভালোই উন্নতি হয়েছে। এখন সে মেয়ে নিয়ে ঘুরে, মেয়ের ওকে ফুচকা খাইয়ে দেয়, আরো কত কি যে দেখতে হবে কে জানে। আমি আপুর কথা শুনে আপুর পাশে বসে আপুর দিকে তাকে বললাম, তুই এখানে কেন, চলে যাব নাকি? আমি আপুর কোলের মাঝে শুয়ে বললাম, চলে যাবি কেন? আর আপু বিশ্বাস কর, ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপু আমার মাথার চুল হাতে দিতে বলল, ওই মেয়ের সাথে যদি তোর কোনো সম্পর্ক নাই থাকে, তাহলে ওর সাথে কি করে? অচেনা একটা মেয়ে আর যাই করুক না কেন, অচেনা একটা ছেলের সাথে ঘুরবে না? উনি আমাদের ক্লাসে ইংরেজি ম্যাডাম। আপু অবাক হয়ে বলল, কি? উনি আমাদের ক্লাসে ইংরেজি ম্যাডাম। দেখ, তোর সব কিছু আমি বুঝিয়ে বলছি, তাহলে হয়তো বুঝবি। একজন ম্যাডাম তার ছাত্রের সাথে? আমি আগে কি বলি শুনতো। ঠিক আছে, বল শুনি। আমি এক এক করে রিয়া ম্যাডামের সম্পর্কে সব কিছু বললাম, কীভাবে তিনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, আর ওদের বাসায় আমি চাকরের কাজ করতাম। সব কিছু আপুকে বলে দিলাম। সব শুনে আপু রেগে বলল, ওদের এত বড় সাহস, তুই তোর ম্যাডামকে বাঁচানোর পরও তোর সাথে এমন করে? চল আমার সাথে, আমিও দেখি ওরা কত বড় লোক, ওদের কত টাকা পয়সা আছে। আমি আপুকে জোরে ধরে বললাম, আরে আপু, যা হয়েছে সব কিছু ভুলে যা। তবে রিয়া ম্যাডাম খুব ভালো, জানিস?
তিনি শিক্ষক হওয়ার পরেও আমার কাছে হাত জোর করে মাপ চাইছে। তার মনের ভেতরে কোনো অহংকার নেই, খুব ভালো একটা মেয়ে। আমি না করার পরেও দেখ আমাকে নিয়ে এখানে সেখানে ঘুরে। আমি বললে শুধু বলে, দেখো লাদেন, আমি একমাত্র তোমাকে ছাড়া এখানে আর কাউকে চিনি না। এখন তুই বল, এই ম্যাডামের সম্মান রক্ষা করার জন্য আমাকে তো এইটুকু করতেই হবে। আপু একটা হাসি দিয়ে বলল, সবকিছু বুঝতাম, তবে আমার মনে হচ্ছে তুই তোর ম্যাডামের সাথে থাকলে অনেকে তুই পছন্দ করতে শুরু করবি। এখন তুই যেভাবে বলবি আমার তো মনে হয় তুই তাকে পছন্দ করিস। আমি আপুর কোলে থেকে উঠে বসে বললাম, তোর মাথা খারাপ হয়ে গেছে আপু? উনি আমার ম্যাডাম হন, আমার সম্মানী উনি ব্যক্তি। আমি এমনটা করব বলে তোর কি মনে হয়? ঠিক আছে, তবে দেখা যাবে তোর ম্যাডাম আর তোর জন্য কতদিন ম্যাডাম থাকে। এখন যেটা বলতে এসেছে, বল, আমি শুনছি। আমি তোর জন্য একটা ভালো মেয়ে দেখেছি। মেয়েটা কে আপু? মেয়েটার নাম তামান্না। এই তামান্নাটা আবার কে? আরে তুই কি চিনিস না? আমার নতুন বিয়ে। আরে কি কস, এই মেয়ে? মেয়েটা খুব ভালো লাদেন, ওর বাবা মা কেউ নেই, ও এতিমখান থেকে পড়াশোনা করেছে। মেয়েটা জানে না যে আমি তোর জন্য ওকে এখানে চাকরি দিয়েছি। মেয়েটা তোর সাথে ভালো মানাবে। এখন তোর মত বল। আমি আপুর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বললাম, আপু তুই চিন্তা করে দেখ, আমার সাথে এত কিছু হয়ে যাচ্ছে। আমি কয়েকদিন আগে মারিকে ডিভোর্স দিলাম, আবারও আমাকে মারতে হাসপাতালে গিয়েছিল। ওর ছোট বোন আজকে আমার বাসা পর্যন্ত এসেছিল, বুঝিয়ে শুনিয়ে ওকে এখান থেকে বিদায় করছি। সব মিলিয়ে আমার উপর একটা চাপ সৃষ্টি হয়েছে বলতে পারিস। আবার আমাকে অফিসের কাজ একটু ভালো করে শিখতে হবে। সব মিলিয়ে আমি তোরে বলতে চাই, আমাকে কিছুটা সময় দিতে। আমি আগে নিজেকে নিজে মানিয়ে নিই, এরপর বলতে পারবো। আপু তুই একটু বোঝার চেষ্টা কর। বাবা, এখন দেখি আমার ভাই সবকিছু চিন্তা করতে পারে। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো, তবে তোরে 1 মাস সময় দিলাম। 1 মাস পর তুই রাজি থাকবি বলে আমি মনে করি। ছেলে তুই তামান্নার সাথে প্রেমও করতে পারিস, আমি এতে না করবো না। ধর তোর প্রেম, কাজ করে শেষ করতে পারছে না আবার প্রেম। এখন চল, খিদে লাগছে, কিছু খেয়ে নেই। চল, তোর দুলা ভাই বাইরে আছে। আমি আর আপু গিয়ে টেবিলে বসলাম, বুয়ো খাবার রেডি করে দিচ্ছেন। দুলা ভাই আমার দিকে তাকিয়ে বলল, শালা তোমার সাথে মেয়েটা কে ছিল? নতুন গার্লফ্রেন্ড নাকি? আমি দুলা ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, দৌড় মিয়া, আমার আবার গার্লফ্রেন্ড হবে? কাজ করে শেষ করতে পারে না আবার গার্লফ্রেন্ড হবে? আপুর কাছে সবকিছু বলেছি, আপনি আপুকে জিজ্ঞাসা করলে সবকিছু জানতে পারবেন। আপু আর দুলা ভাই খাবার খেয়ে চলে গেল। আমি সুমনকে কল করে আমার বাসার ঠিকানা দিয়ে আসতে বললাম। টেবিলে বসে ফোনে ভিডিও দেখছি, তখন দাদি বলল, লাদেন এইদিকে আয় তো। আমি ফোন রেখে সোফার কাছে গিয়ে দাদির পাশে বসলাম। দাদি আমার মাথায় হাত দিয়ে বলল, লাদেন, আমার বাসায় একা একা থাকতে ভালো লাগে না, তুই কোনো একটা ব্যবস্থা কর না। শুনলাম তোর দুলাভাই নাকি তোর জন্য মেয়ে দেখছে। আরে বুড়ি বউয়ের জন্য এত পাগল হয়ে গেছো? বিয়ে তো করবোই, তবে আগে ভালো কোনো মেয়ে পেয়ে নেই, নইলে আবার আগেরটার মতোই হবে। এখন তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার জন্য চিন্তা করতে হবে না, আমি সময় মতো বিয়ে করে নেবো, ঠিক আছে? দাদিকে বিছানা পর্যন্ত দিয়ে এসে আবার সোফায় বসে ফোনে ভিডিও দেখতে লাগলাম। কিছুক্ষণ পর দরজায় কলিং বেলের শব্দ শুনতেই দরজা খুলে দিলাম। সুমন বাসার ভিতরে ঢুকতে ঢুকতে বলল, বাবা, তোর বোন তো দেখি তোকে সেই একটা বাসা গিফট করেছে। আমি আমার রুমে যেতে যেতে বললাম, এখানে হয়তো কয়েকদিন থাকতে পারি, পরে নতুন বাসা নিতে হবে। তুই তো জানিস আপু পরের সংসার করে, এজন্য আমি আমার আপুকে কষ্ট দিতে পারি না। সুমন আমার রুমে বসে সিগারেট জ্বালিয়ে বলল, খাবি নাকি নাকি ছেড়ে দিছাস? আমি সুমনের হাত থেকে সিগারেট নিয়ে জোরে টান দিয়ে বললাম, আরে ছেড়ে দেবো কেন বল, তবে আপুর সামনে খাওয়া যাবে না। আর একদিন যদি আপুর সামনে পড়ি না, আমাকে তো আর দেশেই রাখবে না। তো এখন বল তোর কি অবস্থা? আমি কিছু না বলে সিগারেট খেয়ে শেষ করে চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলাম। সুমনকে জড়িয়ে ধরে বললাম, সুমন, আমি না চাইতে অনেক বড় ভুল করে ফেলেছি, আমি আমার মনকে ঠিক রাখতে পারি নাই। সুমন আমার মাথায় হাত দিয়ে বলল, আরে কান্না বন্ধ কর লাদেন, তোরা কান্না করিস না, কি হয়েছে তাই বল আমাকে। আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, যেটা আমার কখনো করা উচিত হয় নাই। আমি ওনাকে সুযোগে ব্যবহার করেছি। লাদেন তুই কান্না বন্ধ কর, কি হয়েছে আমাকে তাই বল। তুই তো জানিস আমি একটা বাসায় কাজ করতাম। আমি তোকে ওখানে পাঠিয়েছিলাম, কি হয়েছে এখন আমাকে বল। সবকিছু ঠিকঠাক ছিল, বাড়িওয়ালার ছোট মেয়ে মাঝে মধ্যে আমাকে অপমান করতো, এতে আমি কিছু মনে করতাম না। তবে রিয়া ম্যাডাম আসার পর আমার জীবন পরিবর্তন হয়ে গেল। আমি সুমনকে রিয়া ম্যাডামের সম্পর্কে সবকিছু বলতে লাগলাম। সব শুনে সুমন বলল, সবকিছু তো বুঝলাম, এখানে কান্না করার কি বিষয় হলো সেটা বল। হয়তো রিয়া আপু তোকে বিশ্বাস করে, এই জন্য তোর সাথে ঘুরে ফিরে। বিদেশ থেকে আসার পরে একমাত্র হয়তো তোকেই একটু বিশ্বাস করে। তবে সেদিন আমাকে কল দিয়েছিল, আমি সময়ের কারণে যেতে পারি নাই। কারণ কান্না করার কি আছে, এটাই
বুঝলাম না। আমি মাথা নিচু করে বললাম, কখনো যে আমার এমন দিন আসবে আমি এটাই বুঝি নাই। রিয়া ম্যাডাম এত ভালো একটা মেয়ে যেটা বলার বাইরে। আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি, ওনার ব্যবহার এত ভালো যেটা বলার বাইরে। কখনো তিনি কোনো বিষয় নিয়ে অহংকার করে না। তবে সবচেয়ে লজ্জাজনক কথা হলো, আমি রিয়া ম্যাডামকে পছন্দ করতে শুরু করেছি। আমি জানি উনি আমার ম্যাডাম হন, কিন্তু আমি আমার মনের বিরুদ্ধে গিয়ে ওনাকে কখন যে একটু একটু পছন্দ করে ফেলেছি নিজেও বলতে পারে না। আজকে আমার আপু আমাকে বিয়ের কথা বলেছিল, আমার যেন ও মেয়ে দেখেছে। আমি কিছুদিনের সময় নিয়েছি, এখন তুই বল আমি কি করব। আমি মনে মনে যা অনুমান করেছিলাম তাই হলো। জানি একটা ছেলে একটা মেয়ের এমন কাছে গেলে এমন কিছু একটা হবেই। ভাবেন